ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যে যেখান থেকে এই ক্লাসটি করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা এখনও করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের অনলাইন ক্লাসে আলোচনা বিষয় দি সেন্টেন্স অ্যান্ড এলিমেন্ট অফ দি সেন্টেন্স। তো আমরা প্রথমে আলোচনা করব দি সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, বাড়ি যায় সে ভাত রহিম মাঠে। এই শব্দ সমষ্টিগুলোকে আমরা কি সেন্টেন্স বা বাক্য বলতে পারি? অবশ্যই না। কিন্তু কেন? এই কারণে বাড়ি যায়, এখানে কর্তা নেই, তাহলে কি এটা কি অপরিপূর্ণ বাক্য? সে ভাত, কিন্তু এই ভাতটা কে খায়? সে ভাত, এ ভাত কি করে? এখানে কিন্তু তা বলা হয়নি, অর্থাৎ অপরিপূর্ণ বাক্য। রহিম মাঠে, রহিম মাঠে কি করে? সেটা এখানে বলা হয়নি। তো এই শব্দ সমষ্টিগুলো অপরিপূর্ণ বাক্য। সো এই জন্য এদেরকে আমরা বাক্য বা সেন্টেন্স বলতে পারি না। ডিয়ার স্টুডেন্ট, কিন্তু এই শব্দ সমষ্টিগুলোকে যদি আমরা এইভাবে লিখি, সে বাড়ি যায়, সে ভাত খায়, রহিম মাঠে খেলে। ডিয়ার স্টুডেন্ট, এবার কিন্তু এদের প্রত্যেকটিকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি। তাহলে দেখা গেল যে সেন্টেন্স বা বাক্য পরিণত হতে গেলে অবশ্যই অর্থের সম্পূর্ণতা থাকতে হবে। তাহলে সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অর্থের পূর্ণাঙ্গতা, অর্থাৎ কমপ্লিটনেস অফ সেন্স। ডিয়ার স্টুডেন্ট, এই পূর্ণাঙ্গ সেন্টেন্সগুলোকে যদি একটু অগোছালো, অর্থাৎ বাড়ি যায় সে, খায় ভাত সে, মাঠে খেলে রহিম, এইভাবে লিখি, এবার কি পরিপূর্ণ বাক্য হতে পারে? অবশ্যই না। বাড়ি যায় সে, দেখো তোমরা লক্ষ্য করো, সের জায়গায় বাড়ি, এই সের জায়গায় খায়, রহিমের জায়গায় মাঠে। এদের কি সেন্টেন্স বা বাক্য বলতে পারি? অবশ্যই না। কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এই পূর্ণাঙ্গ সেন্টেন্সের ভিতরে যে শব্দ সমষ্টিগুলো আছে হুবহু ওই শব্দগুলো এখানেও আছে, কিন্তু কেন অর্থ প্রকাশ করে না? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই আছে, কিন্তু তাদের অবস্থানগত ঠিক নেই। অর্থাৎ একটি শব্দের জায়গায় আর একটি শব্দ দখল করে আছে। তাহলে দেখা গেল যে শব্দর জায়গা তাকে সেখানে ব্যবহার করতে হবে, নতুবা পরিপূর্ণ সেন্টেন্স হতে পারে না। তাহলে দেখা গেল যে সেন্টেন্সে কোনো এলোমেলোভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ বাক্য, পরিপূর্ণ বাক্য বা সেন্টেন্স হতে গেলে অবশ্যই যথাযথ একটা শৃঙ্খলা মেনে চলতে হবে, অর্থাৎ কারেক্ট অর্ডার। ডিয়ার স্টুডেন্ট, উক্ত আলোচনার ভিত্তিতে আমরা তিনটি বৈশিষ্ট্য পাই। এক, কমপ্লিটনেস অফ সেন্স। দুই, কারেক্ট অর্ডার। তিন, কম্বিনেশন অফ অর্স। আবার বলছি, তিনটি বৈশিষ্ট্য:
কমপ্লিটনেস অফ সেন্স অর্থাৎ অর্থের পূর্ণাঙ্গতা, কারেক্ট অর্ডার যথাযথ শৃঙ্খলা, কম্বিনেশন অফ অর্ডস অর্থাৎ শব্দ সমষ্টি। তাহলে আমরা উক্ত আলোচনা থেকে জানতে পারলাম কোনো শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য পরিণত বা হতে গেলে অবশ্যই এই 3টি বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে আমরা ওই শব্দ সমষ্টিগুলোকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এই উক্ত 3টি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা একটি ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা তৈরি করব। বাক্য বা সেন্টেন্স হলো এমনভাবে সাজানো শব্দগুচ্ছ যা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। ডিয়ার স্টুডেন্ট, এবার আলোচনা করব এলিমেন্ট অফ দি সেন্টেন্স অর্থাৎ বাক্যের উপাদান। আমরা বিভিন্ন বাক্যকে বা সেন্টেন্সকে প্রশ্ন করে বিভিন্ন উপাদান জানব। ডিয়ার স্টুডেন্ট, সে বাড়ি যায়, সে ভাত খায়, রহিম মাঠে খেলে। তিনটি সেন্টেন্স, এই শব্দ সমষ্টিগুলো হচ্ছে পূর্ণাঙ্গ সেন্টেন্স। আর এই পূর্ণাঙ্গ সেন্টেন্সকে আমরা প্রশ্ন করব আর প্রত্যেকটি সেন্টেন্সে উপাদানগুলো জানব। আর আমরা জানি যে প্রত্যেকটি সেন্টেন্সে এক একটা কাজ ঘটছে। সেই কাজগুলো কি কি? যায় একটি কাজ, খায় একটি কাজ, খেলে একটি কাজ। অর্থাৎ এদের প্রত্যেকটি কি এক একটি কাজ। বাংলা ব্যাকরণিক ভাষায় এই কাজগুলোকে বলা হয় ক্রিয়া। এই কাজগুলোকে বাংলায় ব্যাকরণিক ভাষায় বলা হয় ক্রিয়া। আর ইংলিশ গ্রামার এর ভাষায় বলা হয় ভার্ব। তাহলে এই সেন্টেন্সগুলোতে গোস, ইটস, প্লেস এগুলো কি ভার্ব। এগুলো হচ্ছে ভার্ব, এক একটি ভার্ব। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখা গেল যে এক একটি সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আর এই ভার্ব নির্ণয় করতে পারলে এই ভার্বের সাহায্যে অন্যান্য উপাদান খুব সহজেই বের করতে পারবো। তো এই ভার্ব দ্বারা আমরা প্রশ্ন করব, বিভিন্নভাবে প্রশ্ন করব আর বিভিন্ন এলিমেন্ট জানব। তো এই ভার্বকে যদি প্রশ্ন করি, এই ভার্বকে প্রথম প্রশ্ন নাম্বার, কাজটি কে করে? কাজটি কে করে? এই প্রশ্নটা যদি আমরা এই এক নং বাক্যে আরোপ করি, তাহলে উত্তর আসবে সে। তাহলে সেই হচ্ছে বাংলা ব্যাকরণিক ভাষায় বলা হয় কর্তা। আর ইংলিশ গ্রামার এর ভাষায় বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট, এগুলো একে সাবজেক্ট। ওই একইভাবে দ্বিতীয় নং বাক্যে যদি প্রশ্ন করি, এই দ্বিতীয় নং বাক্যে একটা কাজ ঘটছে, তা হচ্ছে খাওয়া। এর খাওয়াকে যদি প্রশ্ন করি কে খায়, উত্তর আসবে সে। ওই ঠিক একইভাবে 3 নং সেন্টেন্স যদি প্রশ্ন করি কে খেলে, উত্তর আসবে রহিম। খুব সহজেই আমরা সাবজেক্ট নির্ণয় করতে। এবার দ্বিতীয় নং প্রশ্ন, আর এই দ্বিতীয় নং প্রশ্ন দ্বারা আমরা অবজেক্টকে চিনব। দ্বিতীয় নং প্রশ্ন হচ্ছে এই কাজটি কি করে, কি নিয়ে করে? লোকটি বা জিনিসটি কাজটি কি নিয়ে করে? এই প্রশ্নটা যদি আমরা এই দ্বিতীয় নং সেন্টেন্সে আরোপ করি, সে কি নিয়ে কাজটি করে? উত্তর আসবে ভাত। বাংলা ব্যাকরণিক ভাষায় এই ভাতকে বলা হয় কর্ম। আর বাংলা ইংলিশ গ্রামার এর ভাষায় রাইসকে বলা হয় অবজেক্ট। এবার তৃতীয় নং প্রশ্ন
করব, আর এই প্রশ্নের সাহায্যে আমরা আরেকটি উপাদান বের করব। তো ৩ নং প্রশ্নটি হচ্ছে লোকটি বা জিনিসটি, আমরা সাধারণত সাবজেক্ট বা কর্তা থাকে কোনো ব্যক্তি বা বস্তু বা জিনিসটি। তো এই লোকটি বা জিনিসটি কেমন, এই প্রশ্নের দ্বারা আমরা একটি উপাদান পাবো, এলিমেন্ট পাবো। সেই এলিমেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রশ্নটা আমরা এই ১ নং বাক্যে আরোপ করব। রহিম কেমন ছেলে? রহিম কেমন ছেলে? উত্তর আসবে ভালো। বাংলা ব্যাকরণিক ভাষায় এই ভালোকে বলা হয় বিশেষণ। এই ভালোকে বলা হয় বিশেষণ। বিশেষণ। আর ইংলিশ গ্রামার এর ভাষায় বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার ৪র্থ নং প্রশ্ন করব, আর এই প্রশ্নের দ্বারা আমরা আরেকটি এলিমেন্ট বের করব। প্রশ্নটা হচ্ছে লোকটি বা জিনিসটি কেমনভাবে কাজটা করে, কেমনভাবে কাজটি করে। এই প্রশ্নটা যদি আমরা ২ নং বাক্যে আরোপ করি যে করিম কেমনভাবে খেলে? করিম কেমনভাবে খেলে? উত্তর আসবে ভালোভাবে। উত্তর আসবে ভালোভাবে। আর একে বাংলা ব্যাকরণিক ভাষায় বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। আর ইংলিশ গ্রামার এর ভাষায় বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ঠিক এখানেও ৩ নং সেন্টেন্সে যদি প্রশ্ন করি লোকটি বা জিনিসটি কেমনভাবে কাজ করে, উত্তর আসবে সে কেমনভাবে দৌড়ায়, উত্তর আসবে দূরত্ব। তাহলে দূরত্ব কি? ক্রিয়া বিশেষণ। আর সুইফটলি এটা কি? অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। এভাবে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ইত্যাদি চিনলাম, কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ উপাদান রয়ে গেছে। এখন সেই উপাদানটি আমরা বা এলিমেন্টটি সম্পর্কে জানব। হি ইজ এ ডক্টর। ডিয়ার স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করো, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এখানে হি কি? আমরা জানি বাক্যের প্রারম্ভে মানে প্রথমেই সাধারণত সাবজেক্ট থাকে। এস দ্বারা আমরা ইট ইজ এস ইউ বি দ্বারা সাবজেক্ট প্রকাশ করব। ইজ কি? ভার্ব। ডক্টর কি? ডক্টর কি? অবজেক্ট। অবশ্যই, কিন্তু আমি বলবো ডক্টর অবজেক্ট নয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে বলবো। তোমরা এই দ্বিতীয় নং এই সেন্টেন্সটি লক্ষ্য করো। হি ইটস রাইস। এখানে রাইস কি? অবজেক্ট। তোমরা লক্ষ্য করো এই রাইসের সাথে ভার্বের একটা সম্পর্ক আছে। এই রাইসের সাথে ভার্বের একটা সম্পর্ক আছে, কারণ রাইস, এই রাইসটাকে অর্থাৎ এই রাইসটা কী করে? খায়। অর্থাৎ এর সাথে একটা সম্পর্ক আছে। অর্থাৎ অবজেক্টের সাথে ভার্বের সবসময় একটা সম্পর্ক থাকে। বাট কিন্তু এখানে ডক্টরের সাথে ইজের কোনো সম্পর্ক নেই, তাই আমরা এই ডক্টরকে অবজেক্ট বলতে পারি না। কিন্তু তাহলে ডক্টরটা কি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আমি বলবো ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ডক্টরটা হচ্ছে কমপ্লিমেন্ট। তোমরা লক্ষ্য করো, হিও যিনি, এই ডক্টরও তিনি, মানে হিও যে ব্যক্তি, ডক্টরও ওই ব্যক্তি। তাই আমরা বলতে পারি হি ইকুয়াল ডক্টর। হিও যিনি, ডক্টরও তিনি। তাই হি কি? ডক্টরটা কি? একটা কমপ্লিমেন্ট, অর্থাৎ যোগ স্থাপন করছে। কিন্তু এই তাহলে ইজটা কি?
এক্ষেত্রে আমরা এই যখন কমপ্লিমেন্ট ঘটবে তখন এই ইসটা কি ভার্ব। এখানে আমরা ভার্ব প্রকাশ করছি, কিন্তু ভার্ব অনেক প্রকার রয়েছে। অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব, সিম্পল ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, লিঙ্কিং ভার্ব। আমরা এই ইসটাকে প্রকাশ করব লিঙ্কিং ভার্ব, LINKING, লিঙ্কিং ভার্ব। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা হচ্ছে কমপ্লিমেন্ট এর মাঝখানে যে সেন্টেন্সে কমপ্লিমেন্ট ঘটে, অর্থাৎ প্রতিস্থাপন ঘটে, সেই বাক্যে যে ভার্বটা থাকে সেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমরা যা শিখলাম তা কিন্তু অত্যন্ত মূল্যবান। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হবে। ক্লাসটি থেকে অবশ্যই যদি কোনো শস্য পরিমাণ যদি উপকৃত পেয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিবে এই চ্যানেলটিতে, এবং তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে আন্তরিক শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করো, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আসসালামু আলাইকুম।